একটা জিনিস বললে মা বাবা একটুখানি কষ্ট পেতে পারে, কিন্তু সেটা সত্যি 17 বছর বয়সে বাড়ি থেকে বেরোনোটা উচিত ছিল আমার, উইচ আই ফিল দ্য এসকেপিজম এই বিষয়টা একটুখানি বেশি ঢুকে গেছে বোধহয়, একটু এসকেপিস্ট হয়ে গেছি। হ্যাঁ, যে অভিমানটা হয়েছে ঠিক আছে পরে দেখা যাবে, এরকম একটা বিষয়। সেইটা করতে করতেই কিন্তু এই না বলাটা এত দিনের একটা হয়ে যায় বিষয়, তখন আর না ওই ফিরে যাওয়ার জায়গাটা থাকে না আর কি। জানি না তুমি কি বলবে, কিন্তু বাবা মায়ের প্রতি একটা সময় অভিমান থাকে। হ্যাঁ, যেন মনে হয় যে বাবা মা সব কিছুই ভুল করছে, মানে আমাকে ভুলটাই বলছে। তো সেইটা কোথাও তো ভেতরে আছে। আমি এমনিতে খুবই চাপা, আমি খুব একটা শেয়ার করি না আর কি। হ্যাঁ, ওই আমি কাঁদলেও নিজে কাঁদি। হ্যাঁ, ওরম টাইপ, হাসলে সবার সঙ্গে হাসি, কিন্তু কাঁদলে নিজে কাঁদি, ওরম টাইপের মানুষ আমি। অভিনয়ে করাটা কতটা কঠিন সেটা আমি বুঝি না। আমার মনে হয় চরিত্র ধরাটা সবার থেকে কঠিন। যে চরিত্র তোমায় দেওয়া হয়েছে সেই চরিত্রটাকে ধরাটা খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমাদের অভিনেতাদের কাজ শেষ হয়ে যেত শুটিংয়ের পরেই, ডাবিং বাকি থাকতো, আর প্রচারে 4 দিন যেতাম বা 5 দিন যেতাম বা 10 দিন যেতাম। কিন্তু আমি যেটা প্রডিউস করে বুঝলাম যে এই শুটিং পার্টটা ইজ জাস্ট 25%। আমি ছবি আজকে আমার টাকা বিনিয়োগ করেছি আমি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কেন অন্যের কথা অনুযায়ী বা আমি ক্যালেন্ডার দেখে যাবো, আই উইল ডিসাইড মানে আমি কখন আসতে চাই বা আমি কখন রিলিজ করতে চাই। মা বাবার দোষ তুমি দেখো না বা মা বাবার উপর অভিমান করো না, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার দ্যাট দে আর অলসো প্যারেন্টিং। এইটাও পৃথিবীতে প্রথমবার তারাও করছে। বাবা বকছে, মা পাশের ঘরে সিরিয়াল দেখছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল ছোটোবেলায়, সেটা এখনও মনে আছে আমার, যে বাবা বকছে, মারছে, মা পাশের ঘরে বসে আরামসে সিরিয়াল দেখছে। আরে তোরই তো ছেলে, তুই আসবি না, বাঁচাবি না? এটা কোনোদিন বলিনি, এটা হঠাৎ করে মাথায় এলো, এটা মনে গেছে আর কি। হ্যাঁ, তো না, এটা মাকে তো মা তো জানে এখন তার অভিমান নেই। তখন মনে হতো আমি অবাক হয়ে যেতাম, মার খাচ্ছে কোনো রিয়াকশন নেই, ওখানে সিরিয়ালের আওয়াজ, মানে পাশের ঘরেই সিরিয়াল দেখছে, মা মা এসো, মাই তো পাঠিয়েছে বাবাকে, পরে বুঝেছি। আজ সিনেমা সফরে যিনি আড্ডায় রয়েছেন, তাকে আর শুধু অভিনেতা বলা চলে না, তিনি এখন প্রযোজক। সৌরভ দাস, প্রথমেই তোমায় KTV বাংলায় স্বাগত। থ্যাংক ইউ। নতুন সব গ্ল্যামার, কি বলবে, একটা ব্যাপার এসছে কিন্তু তোমার মধ্যে। না, কোনো ব্যাপার আসেনি। এত টাকা ঢুকে যাওয়ার পর কোনো ব্যাপার থাকে না। মানুষজন যদি দেখেন ভালো লাগে ছবিটা, তখন একটা মানে আনন্দের একটা ব্যাপার আসতে পারে। তাছাড়া তো এতদিনে যখন কিছু আসেনি, আর আমার মনে হয় না কিছু আসবে আর কি। আচ্ছা সৌরভ, আমি একটা কথা বলে একদম শুরুর দিকে তোমায় যদি নিয়ে যাই, কোন বিষয়গুলো আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে মনে হয় যে ওই বিষয়গুলো হওয়া হয়তো দরকার ছিল, নাহলে হয়তো আজকের দিনটা আসতো না? একটা জিনিস বললে মা বাবা একটুখানি কষ্ট পেতে পারে, কিন্তু সেটা সত্যি 17 বছর বয়সে বাড়ি থেকে বেরোনোটা উচিত ছিল আমার, উইচ আই ফিল। হ্যাঁ, আমার তখন তো বেরিয়ে গেছিলাম, কারণ এত বকাঝকা এবং এত বড় একটা ফেইলিয়ার আমার মনে হচ্ছে এবং আমার বোঝানো হচ্ছে, মানে আই ওয়াজ ওয়ান। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেখান থেকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থিয়েটার করা শুরু করি। সেটাও যদিও বা মাই দেখতে পায় কাগজে একটা অ্যাডভার্টিজমেন্ট, রঙ্গকর্মী, এবং বাবাকে বলে যে ওকে নিয়ে যাও, কিছু তো একটা করুক। তো বাবাই নিয়ে যায়, কিন্তু তারপরে আস্তে আস্তে থিয়েটারের প্রেমে পড়ে যাই। এবং সেই থিয়েটারে যে এখন যেখানে আমরা যেরমভাবে আছি, এই মাটিতেই একটা চাদর পেতে ঘুমাতাম আর কি, বছরের পর বছর। হ্যাঁ, তো সেই জিনিসগুলো না করলে এবং সেই থিয়েটারটা যদি আমি থিয়েটার ওয়ার্কার না হয়ে উঠতে পারতাম, তাহলে আমার মনে হয় না এইটা পুল অফ করা যেত। তো সেক্ষেত্রে ওইটাই দরকার ছিল, যেটার জন্য আজকে যেটুকু হয়েছে সেইটুকু। অভিমান নিয়ে একটু কথা বলি। এই শব্দটাই এমন, প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু জড়িয়ে। কোথাও কি মনে হয় যে আমরা অভিমান করি ঠিকই, তবে যার উপর অভিমান করি বা যার সঙ্গে বিষয়টা জড়িয়ে থাকে দৈনন্দিন কাজের চাপে, কিন্তু তার সঙ্গে সেই বিষয়টা নিয়ে কথাও বলে ওঠা হয় না বা ভাঙানোর সময় হয় না। কি মনে হয়, এটা কি কোথাও মানে আমরা সবাই কিছুটা পিছনে চেস করছি বলে, নাকি আমরা আজকাল ফিলিংসটাকে অতটা গুরুত্ব দিই না? কি মনে হয়? ফিলিংসটাকে গুরুত্ব দিন আর থেকে বেশি মনে হয় আমাদের মধ্যে এসকেপিজম এই বিষয়টা একটুখানি বেশি ঢুকে গেছে বোধহয়, একটু এসকেপিস্ট হয়ে গেছি। হ্যাঁ, যে অভিমানটা হয়েছে ঠিক আছে পরে দেখা যাবে, এরকম একটা বিষয়। সেইটা করতে করতেই কিন্তু এই না বলাটা এত দিনের একটা হয়ে যায় বিষয়, তখন আর না ওই ফিরে যাওয়ার জায়গাটা থাকে না আর কি। যে এতদিন আমি বলিনি, আজকে বললে কি মনে হবে, তার থেকে থাক, এরকমই থাক, বিষয়টা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওইটা তো একটা ব্যাপার আছেই না। তাছাড়াও এত মানে আমার মনে হয় যে মানে
অভিমানটা না সবারই থাকে আর কি, ওই কিছু না কিছু কোথাও না কোথাও কারোর প্রতি মানে কাছের মানুষের প্রতি থাকে, নাহলে যদি কাছের মানুষ না হয় তাহলে সেটা রাগ হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই অভিমান কোথাও না কোথাও অল্প আধটু তো থাকেই। তো আমার বিশ্বাস যে এই ছবি দেখার পর, যেটা অ্যাকচুয়ালি ওয়েন আই ডিড দ্য প্রিভিউ, আমার মনে হয়েছিল যে এই ছবি দেখার পর কারুর যদি অভিমান থাকে এবং সে যদি মন দিয়ে দেখে, তার মনে হবে যে হ্যাঁ, একটা ফোন কল আমার তরফ থেকে যাওয়া উচিত। সে একটা হয়তো ফোন করবে এবং আমি বলবে যে মানে শোন, এটা ব্যাপারটা হয়েছিল, এটা আমার মনে হয় যেটা দিস ইজ মাই ভার্সন, তুই দেখ কী করবি, এরকম টাইপের একটা ফোন কল যেতে পারে। তোমার আর যিশুদার মানে পরিচয় এবং সম্পর্কটাও কিন্তু মাঝের দিকে একটা ঝগড়া দিয়ে শুরু হয়। শুরুর দিকে ঝগড়া মানে অভিমান, ঝগড়া তার সঙ্গে হয় যার থেকে এক্সপেকটেশন থাকে। হ্যাঁ, না কিন্তু শুরুর দিকে ঝগড়াটা যখন ছিল কোনো এক্সপেকটেশন ছিল না, আমারও তার প্রতি তার থেকে কিছু এক্সপেকটেশন ছিল না, তারও আমার থেকে কোনো এক্সপেকটেশন ছিল না। কেন, মানে আমি যিশু সেনগুপ্তকে চিনতাম, যিশু সেনগুপ্ত মানুষটাকে চিনতাম না, আর সে সৌরভকেই চিনত না যে এক্সিস্ট করে এরকম একটা মানুষ। 2015 সাল, হ্যাঁ, তার BCL বলে একটা বিষয় যিশুদারই করা, সেখানে আমাদের ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান বন্ধুরা, অ্যাক্টার্স, তারা 8খানা টিম, 1 মাস ধরে ক্রিকেট খেলা হয়েছিল, সবাই খুব এনজয় করেছিল। কিন্তু সেখানে যিশুদার সঙ্গে আমার একটা বাজে একটা রিলেশন হয়ে যায়। মানে হচ্ছে আমি স্লেজিং করি, সে সেটা ঠিকমতো নেয় না, এবং যাই হোক, বাইগনস আর বাইগনস, তো তোমার অনেক কিছু ঘটে। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন আমরা CCL খেলা শুরু করি, আবার সেইখানে আবার আস্তে আস্তে বন্ধুত্বটা হওয়া শুরু হয়। সেইখান থেকে আস্তে আস্তে আমি ভাইস ক্যাপ্টেন হয়ে উঠি, তখন ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের কেমিস্ট্রি খুবই দরকার আর কি, আলোচনা করতে হতো, একসঙ্গে কথা বলছি কী করা যায়, জিততে হবে, উই আর ভেরি কম্পিটিটিভ দ্যাট ওয়ে। এইসব করতে করতে অদ্ভুতভাবে একটা দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি হয়। সেখান থেকেই অ্যাকচুয়ালি ওয়াইসো সিরিয়াস ফিল্মস, সেখান থেকেই আমাদের প্রথম প্রযোজনা, প্রোডাকশন নাম্বার 1 অভিমানের সূত্রপাত। যিশুদার সঙ্গে কখনো সেই অভিমানের সম্পর্কটা হয়েছে? যদি হয় তাহলে ভাঙায় কে? আমার যিশুদার প্রতি অভিমান সেই অর্থে এখনও হয়নি, সত্যি কথা বলতে। আর আমার অভিমান খুব একটা হয় না, তার কারণ হচ্ছে আমি খুব বলে ফেলি বিষয়, আমি কিছু রাখি না। মানে মনের মধ্যে রাখলে তবেই ওই অভিমানের জায়গাটা আস্তে আস্তে দানা বাঁধে। তো আমি অভিমান হওয়ার আগেই ব্যাপারটা বলে দিই যে আমার এটা ঠিক লাগেনি, বা এইটা হওয়া উচিত, এই বিষয়টা আমার হয়। তো সেক্ষেত্রে আমার মনে খুব একটা মানে অভিমান বলতে আমার সবারই, বেশিরভাগ মানুষেরই তাই হয়, জানি না তুমি কি বলবে, কিন্তু বাবা মায়ের প্রতি একটা সময় অভিমান থাকে। হ্যাঁ, যেন মনে হয় যে বাবা মা সব কিছুই ভুল করছে, মানে আমাকে ভুলটাই বলছে, আটকে দিচ্ছে সব কিছুতে। মানে 4:30 বেজে গেছে, বলছে যে এইটা যতক্ষণ না তুই মুখস্থ বলতে পারবি ততক্ষণ মাঠে যেতে দেবো না। তো সেখান থেকে অভিমান হচ্ছে আর কি, যে এটা কী ধরনের ব্যাপার, আমি মানে আমার আনন্দটা সে দেখছেই না, এই সব তো হতেই থাকতো। তো সেক্ষেত্রে মনে হয় যে অভিমান ওই জায়গাটাই ছোটোবেলায় ছিল, এখন যেটা নেই একেবারেই। হ্যাঁ, তো সেই বিষয়গুলো তো থাকেই। এনটি মানে অ্যানাউন্সমেন্ট করেছিলে বেশ অনেক দিন আগে, সেই সময় কাকিমার সঙ্গে আমার কথা হয়েছিল, ইনফ্যাক্ট কাকুর সঙ্গে এবং তোমার বোনের সঙ্গেও। তারা আমাকে একটা কথা বলছিলেন যে NT তুমি এসছিলে এবং সেখানে একদম শুরুর দিকে তোমার কাজ পেতে সমস্যা হয়েছিল, তোমাকে বলা হয়েছিল যে না, কোনো কাজ নেই এবং তোমাকে বেরিয়ে যেতে হয়। তো ওনারা বলছিলেন যে এই যে বেরিয়ে যেতে বলা, একটা সুযোগ দেওয়াটা খুব জরুরি। তোমার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে প্রোডাকশন হাউস কম, সুযোগটা কি কোথাও কমে যাচ্ছে মানুষের কাছে যে ইন্ডাস্ট্রিতে আসবে, কাজ করবে? হ্যাঁ, সুযোগ তো কমই আমাদের এখানে। তার কারণ হচ্ছে প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই। প্রপার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ইন মানে যারা বা যে অভিনয়ের ক্ষেত্রেই যদি বলি, যে ধরো অভিনয় করতে চায়, সে ঠিক জানে না কোথায় যাব আমি ছবিটা নিয়ে। আগে এই যে NT যাওয়ার কথা, তখন NT অনেকগুলো অফিস ছিল যেখানে যাওয়া যেত, যেরকম হরদার অফিস ওখানে ছিল। যখন হরদার অফিসে আমি গেছি, সেই হরদাকেই ট্রেলার লঞ্চে আমরা নিয়ে এসেছি। তো সেগুলো প্রত্যেকটাই আমার মাথায় ঘুরছিল আর কি, যে ওখানে যাওয়া হয়েছিল, সেই আজকে এখানে এসেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমি ইন্দ্রপুরীতেও গেছি। ইন্দ্রপুরীতে অ্যাকচুয়ালি কিন্তু ওই একটা খুব ক্লিশে আছে না, অনেকেই বলেছে বা এটা আমরা শুনি যে ছবি দিয়ে, সিনেমাতেও বোধহয় দেখা গেছে, সেই ছবি দিয়ে এসেছি, পরের দিন ছবি মাটিতে। এটা আমি দেখেছি, কিন্তু এটা আমার সঙ্গে হয়েছে। হ্যাঁ, হেভি কষ্ট হয়েছে, সেটা আবার আমি মুছে আবার রেখে দিয়ে এসেছি টেবিলে। হ্যাঁ, তো এই দেখো, আমি না খুব একটা মানে এটাকে স্ট্রাগল বলে হয়তো, বা তোমার সেই সময় যে তুমি যখন একটা চেষ্টা করছো কিছু করার জন্য, আমারটাই যে সবার থেকে
কঠিনতম স্ট্রাগল ছিল এমন আমি বিশ্বাস করি না। আমার থেকে আরও অনেক মানুষের অনেক স্ট্রাগল আছে, সেই জন্য আই ডু নট গ্লোরিফাই মাই স্ট্রাগলস, আই ডু নট টক অ্যাবাউট মাই স্ট্রাগলস। হ্যাঁ, শুধু কোথাও একটা মানে ইমোশনাল হয়ে রূপমদার ওই শোতেই বলে ফেলেছিলাম মাটি থেকে উঠে, হ্যাঁ এটা দেখছি মানুষে ভালো লেগেছে আর কি, সেটা অ্যাকচুয়ালি এখান থেকে বলেছি বলেই বোধ হয়। হ্যাঁ, কিন্তু সেইটা কোথাও তো ভেতরে আছে। আমি এমনিতে খুবই চাপা, আমি খুব একটা শেয়ার টেয়ার করি না আর কি। হ্যাঁ, ওই আমি কাঁদলেও নিজে কাঁদি, হ্যাঁ ওরম টাইপের, হাসলে সবার সঙ্গে হাসি কিন্তু কাঁদলে নিজে কাঁদি, ওরম টাইপের মানুষ আমি। তো সেই ক্ষেত্রে হ্যাঁ এগুলো তো সবই আছে মাথায়, সেটা হয়তো এখন বলছি না, মানে কিরম বোকা বোকা লাগে আর কি বললে। কিন্তু ওই NT1 তো বহু গেছি এবং মায়ের সঙ্গেই গেছি, মাই নিয়ে যেত। মায়ের বরাবর এই আমি দেখেছি, মায়ের না বরাবর এই এই ইন্ডাস্ট্রি, গ্ল্যামার ইন্ডাস্ট্রি, এইটা মায়ের বরাবরই ভালো লাগতো। হ্যাঁ, মায়ের হয়তো কোনো দিন ইচ্ছা ছিল, সেটা হয়ে ওঠেনি, সেই জন্য ছেলের মধ্যে থেকে সেই ড্রিমটা হয়তো ফুলফিল করাতে চাইছে, বাবারও তাই। হ্যাঁ, অভিনেতা হওয়াটা কতটা কঠিন, তারপরে তো প্রয়োজন আসবই। অভিনেতা হওয়াটা আমার তো মনে হয় যে অভিনয়টা ভেতরে থাকে, মানে এই ক্রাফটটা তুমি সেটা নার্চার করে আরও ভালো করতে পারো, বাট এই ক্রাফটটা আমার মনে হয় যেটা, যে এটা ভেতরে থাকে। ইউ ক্যান লার্ন দ্য টেকনিক্যালিটিস, হ্যাঁ, কিন্তু তোমার অভিনয় বিষয়টা বোধহয় ভেতরেই থাকে, সেটা তোমায় নার্চার করতে হয়। তো অভিনয় করাটা কতটা কঠিন মানে সেটা আমি বুঝি না। আমার মনে হয় চরিত্র ধরাটা সবার থেকে কঠিন। যে চরিত্র তোমায় দেওয়া হয়েছে সেই চরিত্রটাকে ধরাটা খুব ইম্পর্ট্যান্ট। যে সেই আমি যখনই কোনো চরিত্র দেওয়া হয়, তো তার বাবা মা যদি ওখানে না থাকেও বা তার বাড়ির সিন না থাকেও, কিন্তু আমার পুরো একটা স্টোরি লাগে আর কি। ছেলেটা কোথা থেকে উঠে আসছে, কী করেছে একটা ব্যাক স্টোরি আমার লাগে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমার চরিত্র ধরতে সুবিধা হয়। হ্যাঁ, তো সেই চরিত্র ধরাটা সেটা অনেক কালঘাম ছোটে আর কি, চরিত্র ধরাটায় গেটিং ইনটু দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার, সেইটা আমার মনে হয় খুবই টাফ। হ্যাঁ, এবং অভিনয়টা তো পারসেপশন, মানে এক একজন এক একভাবে দেখে আর কি, কেউ এরম করে তাকাবে বা কে অন্যভাবে তাকাবে, সেটা পুরোপুরি তার উপর। সে যতটা কনভিন্সড, সে যদি কনভিন্সড হয় তাহলেই অডিয়েন্স কনভিন্সড হবে আমার মনে হয়। অভিমানের মতো একটা নাম, সেখানে আকাশ চ্যাটার্জির মতো একটা কনসেপ্ট, এইটাকে তুলে ধরা বড় পর্দায়, কি বলবে এই বিষয়টা কবে থেকে এবং এটা কার ভাবনা চিন্তা ছিল? গল্পটা যিশুদার, এবং এটা বহুদিন আগে যখন আবহমান যখন শ্যুট করছিল যিশুদা পাহাড়ে, ইফ আই এম নট রং কালিম্পং বোধ হয়, এটা যিশুদা বলতে পারবে, জিজ্ঞেস করো। তো ওইখানে যিশুদার মাথায় এই গল্পটা একটুখানি ছোট্ট করে দানা বাঁধে এবং সেটা ঋতুদাকে গিয়ে বলেন, এবং ঋতুদা বলেছে কি ভালো ভেবেছিস, সেটা তুই ডিরেক্ট করিস। হ্যাঁ, সেটা আলটিমেটলি যিশুদা ডিরেক্ট করে না, আইডি ডিরেক্ট করে। হ্যাঁ, কিন্তু এই গল্পর যে সিড আইডিয়া যেটা আমরা বলি, দ্যাট ইজ যিশু সেনগুপ্তস। গল্পটা এক রাতের ছিল। সেখান থেকে যখন আমরা ব্রেন স্টর্ম করা শুরু করি, আমরা বলতে শ্রীজাতদা, আইডি নিজে, যিশুদা, ওরাই তিনজন মেইন গল্পের পেছনে। তো তখন ওরা ব্রেন স্টর্ম করে অ্যাকচুয়ালি এই অভিমানের পুরো স্ক্রিপ্ট হয়, ডায়লগস হয়, স্ক্রিন প্লে হয়, সব কিছু এরমভাবেই হয়। কোনটা বেশি কঠিন, অভিনয় করা নাকি প্রডিউসার হওয়া? প্রডিউসার, এটা সবার থেকে বেশি কঠিন। ইনফ্যাক্ট আমাদের অভিনেতাদের কাজ শেষ হয়ে যেত শুটিংয়ের পরেই, ডাবিং বাকি থাকতো, আর প্রচারে 4 দিন যেতাম বা 5 দিন যেতাম বা 10 দিন যেতাম। কিন্তু আমি যেটা প্রডিউস করে বুঝলাম যে এই শুটিং পার্টটা ইজ জাস্ট 25%, বাকি হচ্ছে 75%। যেটা এরকম হয়েছে এই অভিমানের, আমরা তো খুব তাড়াতাড়ি শ্যুট করে তাড়াতাড়ি রিলিজ করছি, যে এরকম হয়েছে যে মানে কেঁদে ফেলেছি, মানে কান্না পেয়ে গেছি, বিকজ অফ দ্য প্রেশার দ্যাট ইট হ্যাজ। তো সেটা সব কিছুই শেখা আর কি, এবং শিখতেই মানে ওই মাঠে থেকে শিখছি আর কি। তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগছে, মানে এবং এই অ্যাড্রেনালিন রাশটাও প্রচণ্ড ভালো লাগছে, এবং খুব অনেস্টির সঙ্গে করার চেষ্টা করেছি এবং করিও, সেটা আমার কাজ যারা দেখেছেন তারাও বলেন। এবং আমার বিশ্বাস যে অনেস্টি তো সবসময় ইজ রিওয়ার্ডেড, সেটা উই উইল বি রিওয়ার্ডেড ফর অভিমান। বলা হয় প্রডিউসার পাওয়া যায় না, কি মনে হয় আজকে বিং আ প্রডিউসার কোন জায়গাটায় সমস্যা হয় প্রডিউসার পেতে? একটা সিনেমা বানানোর পিছনে এটা যেহেতু আমরা শুনেই থাকি, কি মনে হয়? আমি ওই আবার ইনফ্রাস্ট্রাকচারে যাচ্ছি, যে আজকে যে বিনিয়োগ করব সেইভাবে টাকাটা আমি কীরকমভাবে ফেরত আসবে, মানুষজন এখন কি সিনেমা দেখতে যাচ্ছেন? হ্যাঁ, এরকম মানে আমরা যখন, আমি আর যিশুদা যখন প্রডিউস করছি এরকম একটা বড় ছবি, এরকম স্টার কাস্ট নিয়ে, এটা তো বিয়ার্স আ কস্ট। হ্যাঁ, তো অনেকেই হয়তো এখনও হাসছেন বা ভাবছেন যে কি করছে এরম সময় কেন, অনেকেই ভাবছে।
বাট লাইফে তো কোনো কিছু আমার মাই লাইফ ইজ আনপ্ল্যান্ড। আমি মানে অভিনেতা হয়েছি আনপ্ল্যান্ড, হ্যাঁ আমি প্রযোজক হলাম আনপ্ল্যান্ড, আমার লাইফে সব কিছুই আনপ্ল্যান্ড। হ্যাঁ তো সেক্ষেত্রে এইটাও আনপ্ল্যান্ড। এবং প্রত্যেকটা জিনিসই দেখেছি মানে যেহেতু অনেস্টির সঙ্গে করার চেষ্টা করেছি, প্রত্যেকটাই মানে মানে ঠিকঠাক হয়েছে আর কি। এমন হয়নি যে আমার মাই গড আমি কী করবো। তো আমার মনে হয় এটাও ভালোই হবে। অত কিছু ভেবে করিনি কোনো দিনই কোনো কাজ, হ্যাঁ এইটাও অত ভেবে, সেই তো বলছি ওয়াই সো সিরিয়াস। নামটা কিন্তু তোমার সঙ্গে পারফেক্ট, কিন্তু আমার বারংবার প্রশ্ন হচ্ছে ওয়াই সো সিরিয়াস অভিমান, দুটো কিন্তু এটা কি সার্কাস্টিক্যালি দেওয়া? হ্যাঁ মানে এত সিরিয়াসলি তো নিই না কিছু আমি লাইফে। না, আমার কেন যেন মনে হয় তুমি আগের থেকে একটু সিরিয়াস হয়েছো, মানে একটুখানি না ব্যাপার এসছে। না সিরিয়াস না, এটা অ্যাকচুয়ালি আমার বিষয়টা কি মানে এত চাপ, হ্যাঁ তো সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে একটুখানি তো মানে সিরিয়াস হয়নি অ্যাকচুয়ালি। অ্যাট আ টাইম অনেক কিছু মাথায় চলে, আগে প্রচণ্ড ফ্রি ফ্লোয়িং ছিলাম, এখন অতটা নই। হ্যাঁ যেরকম আমি আজকেও এখানে তোমার সঙ্গে বসে যে আমি সকাল 7টার সময় বাড়ি ফিরেছি গ্রাফিক্স থেকে, সব ক্রেডিটস দেখে এই করে ওই করে। সো এইটা তো মানে এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম ডুইং দিস। তো সেক্ষেত্রে না যাতে ভুল না হয়, মানে এরকম হয় কি বলো, ধরো ট্রেলার লঞ্চ মিউজিক লঞ্চ হলো এরকম, আমার না আর আমি না মানে আমার মাও প্রচণ্ড পিপল প্লিজার, আমিও খুব পিপল প্লিজার, যে কারণে একটু আগে আমি যে নিচে এসে দেখে গেলাম এতজন বসে আছে, আমি গিয়ে কিন্তু উপর থেকে তাড়া দিচ্ছি, দ্যাট ইজ নট মাই জব। সেটা কিন্তু আমার করার কোনো দরকার নেই, আমার কিন্তু নিচে আসার কোনো দরকার নেই। কিন্তু আমার সবসময় মনে হয় যে কেউ কি মানে অসুবিধা হচ্ছে না তো, কেউ ওয়েট করছে না তো, এইটা আই অ্যাম লাইক দ্যাট, এটা আমার মাও তাই। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রেও আর কি, যে এই কোনো কাজই আমি কারোর উপর ছাড়তে পারি না, ওটা আমার মনে হয় যে ওটা আমাকে দেখতে হবে টাইপের। তো সেই জন্য আমার প্রেশারটা এতটাই এখন, হ্যাঁ অ্যান্ড লট অ্যাট স্টেক। মানে আজকে একটা প্রথম ছবিতেই এত বড় করে করছি, মানুষজন মানে যেন দেখে আর কি, কারণ লট ডিপেন্ডস অন দেম, কারণ জনতাই সব কিছু আর কি। এবং আমার বিশ্বাস যে ছবিটা যেমনভাবে বানানো হয়েছে এবং যে ছবিটা যেটা আমি দেখেছি মানে সেটা মানুষের প্রচণ্ড ভালো লাগবে, এইটা তো আমি প্রচণ্ড কনফিডেন্ট বলতে পারো। ট্রেলারে একটা লাইন বলা হচ্ছে থেকে যাওয়া, আমি থেকে যাব। এই থেকে যাওয়া শব্দটা কিন্তু এখন হয়তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে এই সময় যখন এত সম্পর্ক ভাঙছে, এত সেপারেশন, এত মানুষের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ইস্যুস, সেখানে দাঁড়িয়ে থেকে যাওয়া কোথাও হয়তো কি সমস্যা হচ্ছে বলে তোমার মনে হয়? মানে সম্পর্ক ভাঙছে কেন? না না না, কি সমস্যা, মানে এটা কি জেনারেশনের সমস্যা নাকি সময়ের নাকি ধৈর্য, কি মনে হয়? না এখন জানতে পারছি বলে আমরা বুঝতে পারছি যে সেপারেশন হচ্ছে। আগে তো এত সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্য ছিল না যে আমরা সব কিছু জানতে পারছি, হ্যাঁ বা সব কিছু দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন মনে হচ্ছে অনেক বেশি, আগেও হয়তো হয়েছে, আগে যেটা জানতে পারতাম না আমরা। এবং আমার যদি কারণ জিজ্ঞেস করো, এখন লাইফ এত ফাস্ট, হ্যাঁ সেইটা একটা কারণ হতে পারে। হ্যাঁ এত আগে মানুষ এত আউটগোয়িং ছিল না, এখন প্রচণ্ড আউটগোয়িং, এত কিছু হয়ে গেছে, মানে মানুষজন এত কিছুতে তোমার ইনভেস্টেড, মানে আজকে আমার ফোনেই এত কিছু আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ সব কিছু নিয়েই আর কি, মানে টাইম হ্যাজ চেঞ্জড, সেই কারণেই হতে পারে। এখন যেহেতু প্রডিউসার একটা প্রশ্ন করবই, একটু অন্যদিকে যাচ্ছি, প্রশ্নটা রাখছি যে এখন কোনো ক্যালেন্ডার নেই, আমরা জানি যে ক্যালেন্ডার নিয়ে একটা ইস্যু ছিল, ছবি রিলিজ করা নিয়ে সমস্যা হতো, এখন কোনো ক্যালেন্ডার নেই এবং ফেডারেশনও রিজলভ করে গিয়েছে। তো কী মনে হচ্ছে আগামী দিনে কি অনেকটা সহজ হবে ছবি বড় পর্দা নিয়ে আসা? হ্যাঁ সহজ হবে, সহজ হবে মানে হচ্ছে ওই আমি অ্যাকচুয়ালি যখন প্রোডাকশন হাউসটা তো যখন খুলেছিলাম তখন এই নিয়মগুলো ছিল, যে তোমার ওই কীরকম একটা নিয়ম ছিল না যে 2 কোটি টাকার উপরে হলে ওটাকে নিতে হবে না। টেকনিশিয়ানসটা তো জানি, দেখো টেকনিশিয়ানস দরকার হলে নিতে তো হবেই, যদি না দরকার হয় তখন নেওয়াটাতেই আপত্তি ছিল সবার, অ্যান্ড রাইটফুলি সো। কিন্তু না আমার একটা উপরে হলে বড় পর্দায় মুক্তি পাওয়া যাবে, না হলে হ্যাঁ হ্যাঁ সেইটা একটা ব্যাপার ছিল, তো সেইটা একটা, তো সেটা হুইচ ইজ নট রাইট আর কি। তুমি বড়দিনে, এইবার বড়দিনটাকে ডিসাইড করছে, এই বিষয়গুলো ছিল। তো তখন অ্যাকচুয়ালি তো আমি ভাবছিলাম যে মানে ছবিটা বড়ই হতে হবে, নাহলে কি জায়গা পাবো না, আমার প্রথম ছবি, সেটা কি জায়গা পাবো না, এই ব্যাপারগুলো তো মিথ্যে বলবো না, সেগুলো তো মাথাতেই আসেই। হ্যাঁ তো এখন হুইচ ইজ গুড, এখন তো এই যদি এই বিষয়টা না থাকে আর কি, এই বড়দিন বা এই সময় তোমাকে, হ্যাঁ তো নেই যখন, তাহলে তো এর থেকে ভালো কিছু হতে পারে না। আজকে আমি ছবি, আজকে আমার টাকা বিনিয়োগ করেছি আমি, হ্যাঁ তো সেক্ষেত্রে আমি কেন অন্যের কথা অনুযায়ী বা আমি ক্যালেন্ডার দেখে যাবো, আই উইল ডিসাইড মাই মানে আমি কখন আসতে চাই বা আমি কখন রিলিজ করতে চাই বা আমি কোন রিস্কটা নিতে চাই, সেটা তো একান্তই আমার ডিসিশন হবে। তো সেটাই হওয়া উচিত এবং সেটাই হবে আশা করি কেন সেটাই হবে, আমি তো তাই করবো। এবং এটা কি কোথাও আমরা এলাও করেছি বলে তোমরাই এলাও করেছো বলে এতটা স্পেস? হ্যাঁ 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 এটা আমাদের দোষ, এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের দোষ, একেবারেই আমাদের দোষ। এবং যারা
ক্ষমতায় আসছে তারাও কিন্তু এই পার্টির মানে আমাদের ইন্ডাস্ট্রিতেই যুক্ত। রূপাদি রয়েছেন, রুদ্রদা রয়েছেন এবং পাপিয়াদি রয়েছেন। তো তারা আবার এই বিষয়টার হোল্ড নিচ্ছে, তারাও কোনো না কোনোভাবে একটা 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 দলের সঙ্গে যুক্ত। কি মনে হয় আবার কি সেই ইন্ডাস্ট্রির সঙ্গে মানে জুড়ে যাবে? কি বলতে চাইবে? জোড়াটা কি দরকার নাকি এই বিষয়টা থেকে বাইরে রাখাটাই ভালো? দেখো, আমি খুবই ছোট এই বিষয়ে বলার জন্য, তবে একটা জিনিস যেটা বলতে পারি যে এই চারজন যাদের নাম বললে তারা সবাই তিনজনের নাম বললে তারা সবাই এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গেই জড়িত। তো সেক্ষেত্রে তারা পলিটিক্সের সঙ্গে, কিন্তু তাদের প্রাথমিকভাবে তো তারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতেই ছিলেন, তো তারা জানেন কিভাবে কাজ হয়, সেই একটা বিশ্বাস আছে আর কি। আশা করব বিশ্বাস ভঙ্গ হব না। অভিমান শেষ করতে হবে। কোন কোন বিষয়ে ভীষণভাবে আজও অভিমান হয় এবং কি বলতে চাইবে দর্শককে যে অভিমান থেকে কি মানে সেই পথে না হেঁটে অন্য দিক দিয়ে রাস্তা খুঁজে বেরিয়ে যাওয়াটা কি শ্রেয়, নাকি মনে না রেখে যদি একটু অন্যভাবে বিষয়টাকে হ্যান্ডেল করা যায় অনেকটা শান্তিতে থাকা যায়? অভিমান এখনও, তোমার যে প্রথম প্রশ্নটা ছিল যে অভিমান এখনও আছে কি না, অভিমান এখন আমার আর নেই, কিন্তু এক সময় হয়তো বাবা মায়ের প্রতি ছিল, সেটা এখন একেবারেই নেই আর কি। তো অনেক ধরনের অভিমান ছিল, কিন্তু সেইটা আস্তে আস্তে, যেটা আমি একটা আগেও কোথাও একটা বললাম, যে এমন একটা কোট দেখেছিলাম যেটা অ্যাকচুয়ালি আমায় নাড়িয়ে দিয়েছিল, হুইচ সেড যে মা বাবার দোষ তুমি দেখো না, বা মা বাবার উপর অভিমান করো না, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার দ্যাট দে আর অলসো প্যারেন্টিং। এইটাও পৃথিবীতে প্রথমবার তারাও করছে, তারাও প্রথমবার বাবা হয়েছে, তারাও প্রথমবার মা হয়েছে, তারাও কিন্তু জানে না, তারাও ঘেটে আছে, তারাও তাদের লাইফ আছে, সেও চাকরি করছে বা হোয়াট এভার, তারও কাজ আছে, তার মধ্যে তোমায় মানুষ করছে, তারা ভুল হতেই পারে। আমরা যে ছোটোবেলা থেকে ভেবে নিই বাবা মা ভগবান, সে ভুল করতে পারে না, এটা ভুল। বাবা মা ভগবান, কিন্তু তারাও ভুল করতে পারে, মানুষ রূপী তো। তো সেক্ষেত্রে ওই বিষয়টা আমার সবসময় মনে হয় সেটা আমাকেও প্রচণ্ড চেঞ্জ করেছিল, যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমার মা বাবাও প্যারেন্টিং করেছে। তো সেক্ষেত্রে দে ক্যান বি রং অ্যাট টাইমস, ইফ অ্যাট অল দে আর। হ্যাঁ, সেটা তো আমার মনে হচ্ছে আমার অভিমানের জন্য আর কি। হ্যাঁ, কিন্তু সে তো আমারও অনেক দোষ ছিল, সেই জন্যই হয়তো আমি বকাটা খেয়েছি বা মারটা খেয়েছি বা ছোটবেলার দুষ্টুমি। হ্যাঁ হ্যাঁ, এইটা থাকে, এটা সবার আছে। এখনো মনে পড়ছে সেই ছোটবেলায় তোমাকে ট্যাক্সি চালাতে বলেছিলেন। এরকম তো আমার অনেক ঘটনা আছে, এইটা তো তোমার হয়ে 100 এপিসোড হয়ে যাবে। সেটাই। একটা একটা জাস্ট ঘটনা বলো। কি ঘটনা বলবো? যেটা বললে এত ঘটনা আছে, একটা ঘটনা বলো। যেরকম বাবা বকছে, মা পাশের ঘরে সিরিয়াল দেখছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল ছোটোবেলায়, সেটা এখনও মনে আছে আমার, যে বাবা বকছে, মারছে, মা পাশের ঘরে বসে আরামসে সিরিয়াল দেখছে। আরে তোরই তো ছেলে, তুই আসবি না, বাঁচাবি না? এটা বলেছো? এটা কোনোদিন বলিনি, এটা হঠাৎ করে মাথায় এলো, এটা অনেক আছে আর কি। হ্যাঁ, তো না, এটা মাকে তো মা তো জানে, এখন 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 তার অভিমান নেই, তখন মনে হতো আমি অবাক হয়ে যেতাম, মার খাচ্ছে কোনো রিয়াকশন নেই, ওখানে সিরিয়ালের আওয়াজ, মানে পাশের ঘরেই সিরিয়াল দেখছে, মা মা এসো, মাই তো পাঠিয়েছে বাবাকে, পরে বুঝেছি। হ্যাঁ, যাও দিয়ে দুধ ধোলাই দিয়ে এসো, এরম টাইপের। তো এইগুলো অভিমান। ট্যাক্সি চালানোটা? ট্যাক্সি চালানো, মানে ট্যাক্সি চালানো তো কিছু করতে পারতাম না বলে এটা মায়ের দোষ না, কিছু তো মানে তার হাতে চেষ্টাই করেছিল আর কি, যে কিছু করতে পারে না, ও ড্রাইভিংটা শিখিয়ে দাও অন্তত। ট্যাক্সি মানে ট্রাভেলের যদি কোনো কিছু খুলে দেওয়া যায়, ও গাড়ি চালালো, হ্যাঁ, ওরকম একটা, এটা দিদার আর মায়ের থট ছিল। হ্যাঁ, পাওয়া যাচ্ছে সেই ছেলে আজকে অভিনেতা কাম প্রযোজক। এটা আমি নিজেই ভাবতে পারছি না, সবটাই সময়। সবটাই সময়। একদম। শেষ করব ফ্লোরে শুভশ্রী গাঙ্গুলি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং যিশু সেনগুপ্ত কেমন, এবং তাদের তিনজনকে একসঙ্গে তুমি বিং আ প্রডিউসার কিভাবে ম্যানেজ করলে? আমি ম্যানেজ করতেই চাইনি, তারা এতটা কোঅপারেটিভ ছিল যে তাদেরকে ম্যানেজ করার আমার কোনো দরকারই পড়েনি। এবং আমি জীবনে কোনো দিন যিশু সেনগুপ্তর সঙ্গে কাজ করিনি, মানে অভিনয় করিনি, শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে করিনি, প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে করিনি। এবং প্রথম ছবি যখন আমি প্রডিউস করছি, এই তিনজন আমার ছবিতে, মানে এইটা কিরকম একটা মানে ডিভাইন ইন্টারভেনশন টাইপের ব্যাপার আর কি, মানে যে এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি, এটা স্বপ্ন, মানে বলে না মানে ড্রিম কাম ট্রু, এটা তো ড্রিম কাম ট্রুও না, কারণ আমি তো দেখিইনি এই ড্রিমটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে অদ্ভুত আর কি, মানে এটা এখনও সিঙ্ক ইন করেনি যে এইখানে যখন লেখা থাকছে যে যিশু সোর অফ প্রেজেন্ট, হ্যাঁ, ওয়াইসো সিরিয়াস ফিল্মসের প্রোডাকশন, প্রডিউসড বাই যিশু। বলে দিচ্ছে আমি নেই বাবা, আমি তো এখন অ্যাক্টর। হালকা করে সাইড করে দিয়েছে এরকম করে। হ্যাঁ, কিন্তু তখন অবভিয়াসলি যিশু তাকে একদম ঢুকতে দিইনি যখন ও অভিনয় করছিল, কারণ এটা এতটাই মানে এটাতে একটু মনোযোগ, এরকম ধরনের ছবিতে বা এরকম চরিত্রতে একটুখানি মনোযোগ দিয়ে করতে হতো, আর কাজটা তো মনোযোগের। হ্যাঁ, মানে আমরা সবসময় প্রত্যেকটা ইন্টারভিউতে আমরা হেভি মজা করে শুটিং করলাম, আমি তো কোনো দিন করিনি ভাই,
হেভি মজা করে শুটিং আমি কোনোদিন করিনি, হ্যাঁ, কষ্ট করে শুটিং করলাম, আর সবার কাজেই কষ্ট থাকে, এইগুলো গ্লোরিফাই করার কোনো মানেই হয় না আর কি। হ্যাঁ, যে মনোযোগ দিয়ে শুটিং করলামটা আমার মনে হয় বলা উচিত আর কি, সেটাই হয়েছে এই ছবির ক্ষেত্রে। সবাই মনোযোগ দিয়ে কাজটা করেছে, ভালোবেসে করেছে, এবং আমার বিশ্বাস যে মানুষ এইটা তোমার দেখবেন, এবং 19শে জুন রিলিজ করছে অভিমান, প্লিজ দেখবেন, আর কি বলবো। এবং প্রচণ্ড ভালো লাগে। শোনা কি বলছে? দর্শনা কি বলছে? দর্শনের মতো থাকে, দর্শনের মতো থাকে, দর্শনা ওইসবে নেই। হ্যাঁ, কেমন হচ্ছে তো, ঠিক আছে, ভালো হচ্ছে, হ্যাঁ ব্যাস, আচ্ছা কী ড্রেসটা পরবো আমি প্রিমিয়ারে আমি ভেবে নিই, হ্যাঁ, দর্শনা ভাই, দর্শনা হ্যাজ আর ওন ওয়ার্ল্ড আর কি, হ্যাঁ, বিউটিফুল ব্যাপারটা আমার। হ্যাঁ, যে কী হলো, এবার ওকে যদি কী হলোটা বোঝাতে যাই আমার 1.5 দিন লাগবে, বললাম কিচ্ছু হয়নি। তো এই আর কি, মানে হ্যাঁ, ওইটা খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।